সুনাইনার পশু পাখি ও গাছপালার সঙ্গে কথা বলা, সময় কাটানো তার খুবই প্রিয় ছিল। একদিন সুনাইনা তার বাড়ির পাশের বাগানে নিম গাছের তলায় বসে কথা বলে বলে সে বাড়ি ফিরছিল। রাস্তার মধ্যে তার দেখা হলো তার বান্ধবী মোনার সঙ্গে। আরে সুনাইনা, তুই কোথায় হারিয়ে গিয়েছিস? তোকে তো আর খুঁজেই পাইনি। আচ্ছা, দেখা হয়েছে, ভালো হয়েছে। কালকে আমার বার্থডেতে কিন্তু তুই অবশ্যই আসবি, আর আমার সমস্ত বান্ধবীরাই আসবে লেহেঙ্গা পরে, তুইও কিন্তু লেহেঙ্গা পরে আসবি। আর হ্যাঁ, সঙ্গীত শিল্পীরও আয়োজন করা হয়েছে, ওনারাও কালকে আসবে। আমরা সবাই মিলে অনেক এনজয় করব, নাচানাচি করব। লেহেঙ্গা পরে আসবি কিন্তু, তুই না আসলে কিন্তু আমার পার্টি এনজয় হবে না। মোনা, তুই কি বলছিস? তুই কি জানিস না আমরা কতটা গরিব? জীবনে ভালো একটা পোশাকই পরতে পারলাম না, তাহলে দামি লেহেঙ্গা কোথায় পাবো বল? আমি এসব কিচ্ছু শুনতে চাই না সোনাইনা, তুই না আসলে আমার পার্টি এনজয় হবে না। যে করেই হোক তোমাকে আসতেই হবে। বাড়িতে গিয়ে সুনাইনা মুখ গোমরা করে বসেছিল। সুনাইনার মা কাজে যাবার জন্য রেডি হয়ে গেছে। তার গোমরা মুখ দেখে তাকে বলল, সুনাইনা, তুই কি বড় হোসনি? এতটা অবুঝ হলে হবে? তোর বাপ অসুস্থ হয়ে পড়ে আছে, এদিকে আমি একা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই, তোকে স্কুলে পাঠাই, তার উপরে লেহেঙ্গার জন্য এত জেদ করলে আমি কি করব বল? আচ্ছা ঠিক আছে, কাজ থেকে ফেরার সময় যদি সস্তা দামে কোনো লেহেঙ্গা পাই তাহলে তোর জন্য নিয়ে আসবো। এখন একটু হাস। মা, সত্যি বলছো তুমি লেহেঙ্গা কিনে আনবে আমার জন্য? সত্যি বলছি সোনা, আমি যদি পাই তাহলে তোমার জন্য নিয়ে আসবো। তুমি এখন আগের চোখের পানি মোছো। এরপর সুনাইনার মা কাজে চলে গেল। এদিকে সুনাইনা বাড়ির কাজে লেগে গেল। কাজ শেষ করে সে আবারও তাদের বাড়ির পেছনের বাগানে নিম গাছের তলায় বসলো। এমনিতেই সুনাইনার যখনই মন খারাপ হতো সে নিম গাছের তলায় বসে নিজে নিজে অনেক কথা বলতো। আজকে সে খুবই কান্না করছে। হঠাৎ করে আজই প্রথম গাছ কথা বলে উঠল। কি হয়েছে সুনাইনা, তুমি কেন কান্না করছো? আরে কে 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 কথা বলে উঠলো? কাউকেও তো দেখতে পাচ্ছি না। আমার দুঃখ, তাই আমি কান্না করছি। দুঃখ পেলে কেউ কান্নাও করা যাবে না? সুনাইনা, কান্না করে কি কোনো কিছুর সমাধান হয়? বরং তুমি তোমার সমস্যার কথা আমার কাছে বলো, আমি তোমার প্রবলেম সলভ করে দেব। তুমি তুমি কি করে আমাকে সাহায্য করবে? তুমি তো একটা গাছ। সুনাইনা, তুমি বলেই তো দেখো। এরপর সুনাইনা ওই নিম গাছের কাছে তার মনের সমস্ত দুঃখের কথা বলে বাড়ি চলে গেল। সুনাইনা ঘরের মধ্যে বসেছিল। হঠাৎ করে তার মনে হলো কে যেন ঘরের বাহিরে শব্দ করছে। সুনাইনা ঘরের দরজা খুলে বাহিরে এসে দেখলো তার বারান্দায় দুইটি ব্যাগ রাখা আছে। সুনাইনা প্যাকেট দেখে প্যাকেটটি খুললো। সে দেখতে পেল প্যাকেটের মধ্যে খুবই সুন্দর ও দামি দুইটি লেহেঙ্গা। মনে হয় মা এগুলো রেখে চলে গেছে। মা না বললো একটু কিনে দিতে পারবে না, এখন দেখি দুইটা লেহেঙ্গা কিনে রেখে গেছে। সন্ধ্যের সময় যখন সুনাইনার মা বাড়িতে ফিরল তখন সুনাইনা তার মাকে লেহেঙ্গা দেখিয়ে বলল, মা, তুমি আমার জন্য কতটা সুন্দর সুন্দর লেহেঙ্গা কিনে এনেছো। থ্যাংক ইউ সো মাচ মা। সুনাইনা, আমি তো তোমাকে এগুলো কিনে দেইনি, কিন্তু তুমি কোথায় পেলে মা? মা যেখান থেকে আসুক, আমি যখন পেয়েছি এগুলো পরেই আমি মোনার জন্মদিনে যাব। সুনাইনা যখনই লেহেঙ্গা পরল সঙ্গে সঙ্গে তার কাছে দামি স্যান্ডেল, চুড়ি ও জড়োয়া নেকলেস প্রকট হয়ে গেল। আর মোনাকে দেবার জন্য খুবই সুন্দর একটি গিফট বক্সও প্রকট হয়ে গেল। এসব দেখে সুনাইনা খুবই খুশি হলো। সুনাইনা লেহেঙ্গা পরে সাজুগুজু করে গিফট বক্স হাতে নিয়ে মোনার বাড়িতে চলে গেল। আরে সুনাইনা, তোকে দেখতেই তো বেশ সুন্দর লাগছে। আর এত দামি লেহেঙ্গা কোথায় পেলি? আর এই গিফট বক্স, এত বড় গিফট বক্স আনার কোনো প্রয়োজন ছিল বল? আরে এটা মা তোর জন্য দিয়েছে, রেখে দে। ওই পার্টিতে থাকা সমস্ত মেহমানরাই সুনাইনার দিকে অবাক হয়ে তাকিয়েছিল, কারণ সুনাইনা দেখতে ছিল খুবই সুন্দরী। তার লেহেঙ্গা ও গহনার মতো দামি আর কারো ছিল না। কিছুক্ষণ পরে সঙ্গীতের আয়োজন করা হলো। অনেক সুন্দর বাজনা বাজলো আর সবাই একসঙ্গে নাচ শুরু করলো। মোনার মা, বাবা ও অন্যান্য বান্ধবী সবাই নাচতে আরম্ভ করলো। কিছুক্ষণ পরে সবাই ক্লান্ত হয়ে থেমে গেল, কিন্তু সুনাইনার নাচ থামলো না।
অনেকক্ষণ পরে যখন মিউজিক আপনা আপনি বন্ধ হয়ে গেল তখন সোনাইনার হুঁশ ফিরে আসলো। সোনাইনা তাকিয়ে দেখলো তার দিকে সেখানকার পার্টিতে থাকা সবাই তাকিয়ে তার নাচ দেখছে। আরে সোনাইনা, তুই যে একেবারে ফাটিয়ে দিলি রে। দোস্ত, জানি না কি করে নাচতে পারলাম। আমি তো এর আগে কখনো নাচিনি, আর নাচতেই পারতাম না, কিন্তু কি করেছে কি হলো। আমার মনে হয় এই সব কিছুই লেহেঙ্গার জাদুই হবে। হাই গাইস, তোমরা সবাই এদিকে চলে আসো, কেক কাটতে হবে, কেক কাটার সময় হয়ে গেছে। কেক কাটার সময় সোনাইনা অন্যান্য বাচ্চাদের পিছে পড়ে গেল। তখন মোনার মা তাকে বলল, আরে সোনাইনা বেটা, তুমি কেন পিছনে পড়ে আছো? আসো, এদিকে আসো, তুমি মোনার সঙ্গে কেক কাটো। সোনাইনা মোনার সঙ্গে কেক কাটতে লাগলো, আর সেখানে থাকা সমস্ত গেস্টরা তার দিকে তাকিয়েছিল। এরকম সম্মান সোনাইনা আগে কখনো পায়নি। পার্টি শেষ করে সোনাইনা বাড়ি ফিরল। সে খুবই খুশি ছিল। পরের দিন সকালে সোনাইনা আবারও তার বাড়ির পিছনের বাগানে নিম গাছের কাছে গেল। আরে দোস্ত, আমি বুঝে গেছি, আমাকে ওই লেহেঙ্গা তুমি দিয়েছো। তুমি আসলে অনেক ভালো দোস্ত আমার। শোনো সোনাইনা, ওই যে 2 লেহেঙ্গা তুমি পেয়েছো সেগুলো সাধারণ কোনো লেহেঙ্গা নয়, সেগুলো হলো জাদুর লেহেঙ্গা। এক লেহেঙ্গার মাধ্যমে তুমি তোমার নিজের জন্য সাহায্য ও জিনিসপত্র চাইতে পারো, আর অন্যটির মাধ্যমে অন্যের জন্য। কিন্তু মনে রাখবে, এই লেহেঙ্গা কখনো ভুল ব্যবহার করবে না ও মানুষের ক্ষতিও করবে না। এরপর সোনাইনা সেখান থেকে বাড়ি ফিরে আসলো। সে তার জাদুর লেহেঙ্গা পরে বলল, হে জাদুর লেহেঙ্গা, তুমি আমাকে খুবই সুন্দর একটি বাড়ি দাও, আর বাড়ির মধ্যে প্রয়োজনীয় সমস্ত জিনিস দাও, আর বাড়ির পিছনে একটি খুবই সুন্দর বাগান করে দাও। এটা বলার সঙ্গে সঙ্গে সোনাইনার ছোট্ট বাড়ি আলিশান বাড়িতে পরিণত হলো, আর তার বাড়ির পিছনে খুবই সুন্দর একটি বাগানও হয়ে গেল। এরপরে সোনাইনা দ্বিতীয় লেহেঙ্গার কাছ থেকে জিনিসপত্র টাকা পয়সা চেয়ে গ্রামের অন্যান্য অসহায় ও দুস্থ লোকদেরকে সাহায্য করতে থাকলো। এখন আর সোনাইনার কাছে কোনো জিনিসের কমতি নেই। তার মাকেও মানুষের বাড়িতে কাজে যেতে হয় না। এভাবেই সোনাইনা জাদুর নিম গাছের মাধ্যমে সে জাদুর 2টি লেহেঙ্গা পেল। জাদুর লেহেঙ্গার মাধ্যমে সে নিজে ও তার মা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। রামপুর নামক কোনো একটি গ্রামে সিমরান নামের একটি অনাথ মেয়ে বসবাস করত। কিছুদিন আগে সিমরানের বাবা মায়ের কোনো একটি দুর্ঘটনার কারণে মৃত্যু হয়। সিমরানের পাশে দাঁড়ানোর জন্য তার কোনো রিলেটিভই সামনে এগোয় না। সিমরান অনেক ভালো কাপড় সেলাই করতে পারত। এর কারণে সে তার বাবা মায়ের মৃত্যুর পর নিজের ভরণ পোষণের জন্য নিজেই গ্রামের মহিলাদের কাপড় সেলাই করত। আর সে যা টাকা ইনকাম করত তা থেকে কিছু টাকা সে জমিয়ে রাখত, আর সেই টাকাগুলো দিয়ে মাস শেষে সে তার স্কুলের ফিস জমা দিত। আর এইভাবেই সে স্কুলে পড়ালেখার পাশাপাশি তার সেলাইয়ের কাজটিও চালিয়ে যাচ্ছিল। সিমরানের সেই ছোট্ট ভাঙা কুঠুরির সামনে অনেক বড় একটি বাংলোতে মীরা নামের একটি মেয়ে বসবাস করত। মীরা এবং সিমরান দুজনেই একই স্কুলে পড়ালেখা করত, আর দুজনের মধ্যে এক সময় খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। দুজনে একই সঙ্গে স্কুলে যেত এবং একই সঙ্গে স্কুল থেকে ফিরে আসতো। এমনই একদিন মীরা তার মাকে বলে, মাম্মি মাম্মি, আমাকে তাড়াতাড়ি 50,000 টাকা দাও। তুমি তো জানোই যে খুব ভালো দাম যাচ্ছে, আমার মেকআপ, ড্রেস সবকিছু কিনতে হবে। তাড়াতাড়ি দাও না মা, এত কি ভাবছো তুমি? মীরা, 1 সপ্তাহ আগে তুমি আমার থেকে 50,000 টাকা নিয়েছিলে, আবার এখনো তোমার 50,000 টাকা চাই। মা, টাকাগুলো না খুব কষ্ট করে ইনকাম করা হয়। দেখো মা, হয়তো তোমার বাবা ধনী, এর কারণে এইটাই নয় যে তুমি 2 হাতে টাকা উড়াবে। টাকাগুলো বুঝে শুনে খরচ করতে হবে। তুমি তোমার বান্ধবী সিমরানকে দেখে কিছু শিখতে পারো। একবার দেখো, ওর বেচারার কিন্তু ইনকাম করার কেউ নেই। ও গ্রামের সকলের কাপড় সেলাই করে ইনকাম করে, আবার তোমার স্কুলে পড়ালেখা করে। ওর থেকে তোমার কিছু শেখা উচিত মা। মা, তুমিও না কি বলো তো, ওই গরিব মেয়েটার কথা বারবার কেন তুলো তুমি? আরে আমি ধনী মেয়ে, আর আমি ওর সাথে তুলনা করাটা একদম পছন্দ করি না। দেখো মা, আমার বাবার অনেক টাকা আছে, আর আমি ওর মতো এত ভাবতে পারবো না। দেখো মা, এখন কথা না বাড়িয়ে আমাকে টাকাগুলো দাও, আর প্লিজ আমার সামনে অন্তত ওই গরিব সিমরানের প্রশংসা আর করো না। আর শোনো মা, ওর মতো একটা গরিব মেয়ে কখনোই আমার বন্ধু হতে পারে না। ও আমার হোমওয়ার্ক গুলো করে দেয়, আমার টেস্টে হেল্প করে দেয়। আমি একটু কম মেধাবী, এর কারণে ওর সাথে ভাব করি। এছাড়া ওর সামনাসামনি হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। ওর কারণে আমার উপকার হয়, আর এর জন্যই আমি ওর সাথে কথা বলি।
মীরা এমনটা বলছিল ঠিক সেই সময়ই সিমরান এক বাটি হালুয়া নিয়ে তাদের বাড়িতে আসে এবং মীরার মাকে বলে, আন্টি আমি আমার নিজের হাতে এই হালুয়া রান্না করেছি, একটু খেয়ে বলুন তো কেমন হয়েছে। সেটা তো ঠিক আছে মা, আমি টেস্ট করে নেব, কিন্তু তার আগে এটা তো বলো যে এই মিষ্টি কোন খুশিতে খাওয়াচ্ছ তুমি? তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে? আরে না না আন্টি, এখন আমি বিয়ে করব না, প্রথমে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ের ব্যাপারে ভাববো। আন্টি আমাদের ক্লাসের রেজাল্ট দিয়েছে আর আমি টপ করেছি, এর কারণেই আপনাদেরকে মিষ্টি খাওয়াচ্ছি। আর আন্টি আপনি মীরাকেও একটু বোঝান, কারণ এই বছর ওর রেজাল্টটা খুবই খারাপ হয়েছে, পড়ালেখায় একটু মনোযোগী হলেই ওর রেজাল্টটাও কিন্তু খুব ভালো হবে, ও কিন্তু ফেল করেছে। সিমরানের বাচ্চা, আমি আমার মাকে আমার মতো করে বুঝিয়ে নিতাম, তুই আমার মাকে কেন বললি যে আমি ফেল করেছি? তোকে তো আমি পরে দেখে নেব। আর তুই এখানে আমাদের মিষ্টি দিতে এসেছিলি তাই না? দেওয়া হয়ে গেছে, আমরা খেয়ে নেব, যা এখান থেকে এখন। এটা বলে মীরা সিমরানকে তার বাড়ি থেকে বের করে দেয়। আর এদিকে মীরার মা কলাবতী মীরার ফেলের কথা শুনে প্রচন্ড রেগে যায়, আর সে মীরাকে অনেক জোরে একটি থাপ্পড় দিয়ে বলে, মীরা তুই এইবারও ফেল করেছিস, তুই এবার দিয়ে 2 বছর একই ক্লাসে থাকলি, আরে সিমরানকে দেখে তো কিছু শিখতে পারিস, ও একটু একটু করে জবা করে পড়ালেখা করে, আমাদের সমাজে তুই আমার নাক কাটিয়ে দিলি। আরে যখন মানুষে জিজ্ঞাসা করবে যে আমার মেয়ে কি করেছে, কেউ যদি জানতে পারে তুই ফেল করেছিস, তাহলে আমার মান সম্মানটা কোথায় থাকবে ভেবেছিস একবারও? লোকে কত অপমান করবে আমাদের। আরে তোর জন্য এতগুলো টিউশনি রেখেছিলাম, তবুও তুই ফেল করলি, আজকাল একটু বেশি বেয়াদব হয়ে গেছিস তুই, এর কারণে আজ থেকে তোর হাত খরচ বন্ধ, 1 টাকাও পাবি না তুই, আর আমার কথার উপর তুই একটা কথাও বলবি না। আর এটা বলে কলাবতী প্রচন্ড রাগ নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মীরা তার হাত খরচ বন্ধ হওয়ার কথা শুনে দৌড়ে তার বন্ধুদের কাছে যায় এবং তাদেরকে বলে, নায়না, সুনায়না, তানিয়া, তোমরা জানো আজ পর্যন্ত আমার মা আমার গায়ে হাত পর্যন্ত দেয়নি, আর আজকে শুধুমাত্র ওই সিমরানের কারণে আমার মা আমাকে অনেক মেরেছে আর আমার হাত খরচ বন্ধ করে দিয়েছে। ভাবতে পারছো এখন আমরা পার্টি করব কিভাবে, ঘুরবো ফিরবো কিভাবে? এই সব কিছু ওই সিমরানের কারণে হয়েছে, আমি তোকে ছাড়বই না। হ্যাঁ মীরা, তুই ঠিকই বলেছিস, যেখানে যাব শুধু ওর প্রশংসা, প্রিন্সিপাল ওর প্রশংসা করে, সবাই শুধু ওর প্রশংসাই করে, এমনকি ক্লাস টিচার, প্রতিবেশীরা, সকল মহিলারা ওর প্রশংসা করে। আর সব থেকে বড় কথা হলো মায়েরাও বলে, সব সময় একটা কথাই বলে যে ওই গরিব সিমরানের মতো হয়ে দেখাও। আর ওই গরিবের বাচ্চাটার এত কিছু ফ্রিতে পাচ্ছে, নিজেই ইনকাম করছে, তবুও ওর কত দেমাগ। তুই ঠিকই বলেছিস, ওর একটা ব্যবস্থা করতেই হবে। একবার ভেবে দেখ মীরা, আজকে তোর মা তোকে একটা থাপ্পড় মেরেছে, এমন না হয় যে কালকে বাড়ি থেকে বের করে দেয়। মীরা প্রচন্ড রেগেছিল, সে সিমরানকে শিক্ষা দেওয়ার জন্য সিমরানের বাড়িতে যায়। ঠিক সেই সময় সিমরানের বাড়িতে জমিদারের স্ত্রী আসে এবং সে সিমরানকে বলে, সিমরান, আমি তোমার পোশাক সেলাইয়ের ব্যাপারে অনেক প্রশংসা শুনেছি, তুমি নাকি অনেক সুন্দর সুন্দর কাপড় সেলাই করতে পারো। আমার 2 মেয়ের বিয়ে, এই কারণে আমি আমার মেয়ের সকল পোশাক তোমার থেকেই বানাতে চাই। আমার মেয়ের শাড়ি, লেহেঙ্গা সবকিছু তুমিই বানিয়ে দেবে। 10টা শাড়ি, 10টা লেহেঙ্গা, 10টা 3 পিস, সবকিছু একদম রেডি করে দিবে, ঠিক আছে মা? হ্যাঁ আন্টি, অবশ্যই, কেন নয়। আমি আপনার 2 মেয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে পোশাক বানিয়ে দেব এবং সেগুলো হবে অনেক সুন্দর সুন্দর এবং লেটেস্ট ডিজাইনের, আপনার বিচার দেওয়ার কোনো সুযোগই থাকবে না। কিন্তু আন্টি দেখুন, আমি অনেক গরিব একটা মেয়ে, আমার কাছে এত টাকা নেই যে আমি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আগে থেকেই নিজের কাছে স্টোর করে রাখবো। আপনার জামা কাপড়গুলো বানাতে অনেকগুলো জিনিস লাগবে, লেজ, বোতাম, কাপড়, সুতো, সুস সবকিছু লাগবে, আর এই জন্য অ্যাডভান্স কিছু টাকা দিলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, কেন নয় মা সিমরান, এই নাও তোমার অ্যাডভান্স টাকা, আর সকল কাপড়গুলো সময় মতো রেডি করে রেখো কেমন? আর মনে রেখো এগুলো বিয়ের পোশাক, আমাদের যেন কোনো অপমান না হয়। এটা বলে জমিদারের স্ত্রী সিমরানকে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জমিদারের স্ত্রী এবং সিমরানের এই সকল কথাগুলো বাইরে দাঁড়িয়ে মীরা শুনছিল। এরপর মীরা মনে মনে ভাবে, একটা সুযোগ পেয়েছি, সিমরানকে এখন শিক্ষা দেব, যেখানে যাই সবাই শুধু সিমরান এমন, সিমরান তেমন, সিমরানের মতো হও। আর মা তো আজকে সিমরানের কারণে আমাকে থাপ্পড় মেরে দিল, এমনকি আমার পকেট মানি পর্যন্ত বন্ধ করে দিল। এখন দেখ সিমরানের বাচ্চা, আমি তোকে কিভাবে শিক্ষা দিই। এখন দেখ সিমরানের বাচ্চা, আমি যদি জমিদারের মেয়েদের কাপড় নষ্ট না করতে পারি, তাহলে আমার নাম পরিবর্তন করে রাখিস, পুরো গ্রামের মধ্যে আমি তোর নাক কাটিয়ে দিব। নিজের শেষ হওয়ার জন্য সময় গুনতে শুরু করে দে সিমরান। অন্যদিকে বেচারি সিমরান এসব ব্যাপারে কিছুই জানতো না যে এখন তার জীবনে কেমন ঝড় আসতে চলেছে।
সে বেচারা দিনরাত পরিশ্রম করে এবং সুন্দর সুন্দর লেহেঙ্গা, শাড়ি, কাপড়, ড্রেস এবং নানান কিছু তৈরি করে। আর কিছুদিন দিনরাত পরিশ্রম করার পর সে কিছুদিনের মধ্যেই সবকিছু কমপ্লিট ভাবে তৈরি করে ফেলে। সিমরান অনেক খুশি ছিল। আরে বাহ, আমি কিছুদিনের মধ্যেই সব কাপড় কমপ্লিট করে দিয়েছি, এখন এর জন্য আমি অনেক ভালো টাকা পাবো। এমনিতেও রেজাল্ট ভালো হওয়ার জন্য আমি তো স্কলারশিপ পেয়ে যাব, আমার পড়ালেখা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু স্কুলে যাবার জন্য ভালো ভালো কাপড়, পোশাক সবকিছু আমি ভালোভাবে তৈরি করে নিতে পারবো। এটা ভেবে সিমরান অনেক খুশি ছিল এবং সে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মীরা তার বান্ধবীদের সাথে করে সিমরানের বাড়িতে প্রবেশ করে এবং যেখানে সিমরান সকল কাপড়গুলো রেডি করে যত্ন করে রেখে দিয়েছিল সেখানে গিয়ে সে কাপড়গুলোতে আগুন লাগিয়ে দেয়। এমনটা করে মীরা অনেক খুশি হয়। অন্যদিকে সকালবেলায় সিমরান অনেক খুশি খুশি ঘুম থেকে ওঠে এবং যখন সে সব কাপড়গুলো এইভাবে পুরো অবস্থায় দেখে তখন তার পায়ের নিচে মাটি সরে যায় এবং সে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। এমনটা হতে পারে না, এত বড় অনর্থ কিভাবে হতে পারে? রাতে তো সবকিছু ঠিকঠাকই ছিল, তাহলে কে করলো এমনটা? আর আজকেই তো বিয়ে, জমিদারের স্ত্রী কাপড়গুলো নিতেই আসবে, আমি কি জবাব দিব ওনাদেরকে? আজ পর্যন্ত গ্রামে আমার যা মান সম্মান ছিল সবকিছু শেষ হয়ে যাবে, সবাই আমার নামে ছিছি করবে, কি করব আমি? আর কেউ তো আমার থেকে কাপড় সেলাই করাতে আসবে না, আমি কিভাবে নিজের ভরণ পোষণ করব তাহলে? আর আমি আমার পড়ালেখাই বা কিভাবে করব? কাল পর্যন্ত আমি কত খুশি ছিলাম, আর আজকে এটা কি হয়ে গেল আমার সাথে? আমি কার কি ক্ষতি করেছি? কারোর সাথে তো আমার কোনো শত্রুতাও নেই। এমনটা বলে সিমরান অনেক কান্না করছিল। ঠিক সেই সময় জমিদারের স্ত্রী চলে আসে তার লেহেঙ্গা, ড্রেস এবং শাড়ি নেওয়ার জন্য। সে সিমরানের থেকে তার ড্রেসগুলো চাই। ঠিক সেই সময় সিমরান মাথা নিচু করে জমিদারের স্ত্রীকে বলে, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার সকল ড্রেসগুলো বানিয়ে রেডি করে দিয়েছিলাম আর সেগুলো দেখতে অনেক সুন্দরও হয়েছিল, কিন্তু আন্টি রাতে একটি সমস্যা হয়ে গেছে, জানি না কি আমার সেলাই করা সকল কাপড়গুলোই পুড়িয়ে দিয়েছে। আপনি আমার কথাগুলো বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না আন্টি। দেখ সিমরানের বাচ্চা, আমি এসব কিচ্ছু শুনতে চাই না। আমি তোকে আগেই বলেছিলাম যে এইটা বিয়ের বিষয়। এখন আমি জানি না তুই কি করবি, কোথায় থেকে আমাকে আমার ড্রেসগুলো নিয়ে এসে দিবি। আমি আমার ড্রেসগুলো ফিরে পেতে চাই। শোন, আমি আমার সব কাপড়গুলো চাই, আর যদি কাপড় দিতে না পারিস তাহলে এর পরিবর্তে আমি 2 লক্ষ টাকা চাই। আর যদি 2 লক্ষ টাকা ফিরিয়ে না দিস না, তাহলে তুই খুব ভালোভাবে জানিস যে আমি জমিদারের স্ত্রী। তোকে যে কোন কেসে ফাঁসিয়ে দেবো, তারপর তুই সারা জীবন জেলের ঘানি টানবি, কোনোদিন ওই জেল থেকে বেরিয়ে আসতে পারবি না। জমিদারের স্ত্রীর এমন হুমকি শুনে সিমরান প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে বাইরে দাঁড়িয়ে থেকে মীরা এবং তার বান্ধবীরা এই সকল কথা শুনছিল। তারা অনেক খুশি হয়, তারা যেমনটা চাচ্ছিল তেমনটা হয়ে গেছে। সিমরান প্রচন্ড কান্না করছিল এবং সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে জঙ্গলের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল এবং হেঁটেই যাচ্ছিল। তখন সে হঠাৎ করে রাস্তা ভুলে যায় আর সে এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে একদিকে অনেকগুলো সোনার সেলাই মেশিন ছিল এবং অন্যদিকে অনেকগুলো রূপার সেলাই মেশিন ছিল। এটা দেখে সিমরান প্রচন্ড ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় সিমরানের সামনে একটি ভয়ঙ্কর ডাইনি এসে হাজির হয় আর সে সিমরানকে বলে, বোকামি, তুই আমার এই জঙ্গলে আসার সুযোগ পেলি কোথায় থেকে? তুই জানিস না এই জঙ্গল আমার, আর এই জঙ্গলে যে আসে সে কখনো ফিরে যেতে পারে না, সে আমার শিকার হয়ে যায়। এখানে কেউ আসে না, আর তুই কিভাবে সাহস করলি এখানে আসার? আমি তোকে ছাড়বো না, খেয়ে ফেলবো তোকে একদম। আর তার কারণ হলো তুই আমার জাদুর সোনা এবং রূপার সেলাই মেশিনের নদী দেখে নিয়েছিস, আর এই নদীর ওপর যার একবার নজর যায় তার বেঁচে থাকা মুশকিলই নয়, একদম অসম্ভব। হ্যাঁ ডাইনি, আপনি আমাকে খেয়ে নিন, এই জীবন রেখে আমি আর কি করব? কার জন্য বাঁচবো আমি? আমার সামনে আগুন আর পেছনে পানি। এখন আপনি যদি আমাকে খেয়ে না নেন তাহলে ওই জমিদারের স্ত্রী আমাকে জেলে ভরে দেবে, আর সেখানে গিয়ে সারা জীবন আমাকে জেলের ঘানি টানতে হবে, যেখানে আমার কোনো দোষই নেই। বাবা মায়ের মৃত্যুর পর অনাথ আমি। নিজের ভরণ পোষণের জন্য সেলাই মেশিনে কাপড় সেলাইয়ের কাজ করতাম। জানি না কে আমার সাথে শত্রুতা করে আজকে আমার সেলাই করা ড্রেসগুলো সব পুড়িয়ে দিয়েছে, আর যার কারণে আমাকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। হ্যাঁ, এটাই ভালো হবে যে আপনি আমাকে খেয়ে নিন, কম করে হলেও আপনার উপকারে তো আসতে পারবো, আপনার পেট ভরে যাবে আমাকে দিয়ে। এমনটা বলে সিমরান অনেক কান্না করছিল, আর সিমরানের এমন অবস্থা দেখে সেই ডাইনি সিমরানের ওপর খুব মায়া হয়। আর এরপর ওই ডাইনি সিমরানকে বলে, সিমরান, তোমার জীবনের এত বড় সমস্যা দেখে সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে। তোমার উপর আমার দয়া চলে এসেছে, আর এর কারণে আমি এখন আর তোমাকে খাবো না, উল্টো তোমাকে সাহায্য করব। আমি তোমাকে আমার জাদুর
সোনার সেলাই মেশিনের নদী থেকে একটা জাদুর সোনার সেলাই মেশিন দিব এবং জাদুর রূপার সেলাই মেশিনের নদী থেকে একটা জাদুর রূপার সেলাই মেশিন দিব। তুমি জাদুর সেলাই মেশিনকে থেকে যত ইচ্ছা ধন সম্পদ চেয়ে নিতে পারো এবং জাদুর রূপার সেলাই মেশিনকে দিয়ে যেমন ইচ্ছা কাপড় সেলাই করতে পারবে। আর এতে তোমাকে কোনো রকম পরিশ্রম করতে হবে না, আর তোমাকে জেলেও যেতে হবে না এবং তোমার মান সম্মানও আর নষ্ট হবে না। তুমি হাসি খুশিতে নিজে জীবন কাটাবে। ডাইনি আন্টি, আপনি কত ভালো। কত মানুষ ডাইনিদেরকে ভালো খারাপ নানা ধরনের কথা বলে, কিন্তু আপনি আমার জন্য যেটা করলেন, এরপর আপনি আমার জীবনে সব থেকে ভালো ডাইনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাইনি আন্টি, আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। এটা বলে সিমরান অনেক খুশি হয় এবং সেলাই মেশিনগুলো নিয়ে সে বাড়িতে চলে আসে এবং সে জাদুর রূপার সেলাই মেশিনকে বলে, জাদুর রূপার সেলাই মেশিন, আমার সামনে অনেক সুন্দর সুন্দর 10টা লেহেঙ্গা, 10টা শাড়ি এবং 10টা ড্রেস চলে আসুক। সেটা বলতেই তার সামনে সেই সবকিছু চলে আসে। সবকিছু দেখে সিমরান অনেক খুশি হয় এবং সময় থাকতে থাকতে সে জমিদারের বাড়িতে গিয়ে সেই সকল ড্রেসগুলো দিয়ে আসে। এরপর বাড়িতে আসার পর সে জাদুর সোনার সেলাই মেশিনটিকে বলে, জাদুর সোনার সেলাই মেশিন, আমার সামনে যেন অনেকগুলো টাকা চলে আসে, যেন আমি আমার পাশাপাশি আমাদের গ্রামে থাকা আরো অসহায় এবং দরিদ্র মানুষদেরকে সাহায্য করতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি। আমি চাই যে সবাই 2 বেলা পেট ভরে খাবার খাক, কেউ যেন ক্ষুধার্ত না থাকে। সিমরান এটা বলার সঙ্গে সঙ্গে তার সামনে অনেকগুলো টাকা চলে আসে, যেগুলো দিয়ে সিমরান নিজের জন্য অনেক সুন্দর একটি বাড়ি নেয় এবং এর পাশাপাশি সে গরিব এবং অসহায় মানুষদেরকেও সাহায্য করে। প্রথমেই সিমরানের অনেক নাম ডাক ছিল, আর এখন তো কোনো কথাই নেই। আর এই সব কিছু দেখে মীরার প্রচন্ড রাগ হয়। আমি এই ছোট লোকের বাচ্চাটিকে মানুষের সামনে হেয় করার কত চেষ্টা করেছি, কিন্তু জানি না এর কাছে কোথায় থেকে এত গুপ্ত সম্পদ চলে এলো যে ও রাতারাতি ধনী হয়ে গেল। আগে তো নিজে 2 বেলা পেট ভরে খাবার খেতে পেত না, আর এখন দেখো গ্রামের মধ্যে সবার মধ্যে বিতরণ করছে। কত নাম ডাক হচ্ছে ওর। খোঁজ তো আমাকে নিতেই হবে যে এর কাছে এমন কি আছে। এটা ভেবে মীরা সিমরানের বাড়িতে যায় এবং তাকে বলে, আরে সিমরান, তুই আমার এত ভালো বান্ধবী, আর আমাকে তুই বলবি না যে এত তাড়াতাড়ি এত ধনী কিভাবে হয়ে গেলি তুই? হঠাৎ করে তোর কাছে এত সম্পদ কোথায় থেকে চলে এলো? আমাকেও তো একটু বল শুনি। সিমরান ছিল সাদাসিধা একটা মেয়ে। সে কিছুই জানতো না যে তাকে মীরা এই সব কিছু কেন জিজ্ঞাসা করছে, আর সবকিছু না জেনেই সে মীরাকে সকল কিছু বলে দেয় সেই জাদুর সোনা এবং রূপার সেলাই মেশিনের ব্যাপারে। এটা শুনে মীরা অনেক খুশি হয় এবং সে সেই সময়ে সিমরানের বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সেই জঙ্গলে উপস্থিত হয়, যেখানে জাদুর সোনা এবং রূপার সেলাই মেশিনে নদী প্রবাহিত হচ্ছিল। সবকিছু দেখে মীরা অনেক বেশি খুশি হয় এবং বলে, ও আচ্ছা, তাহলে এই হচ্ছে আসল রহস্য। এখন আমি আমার সঙ্গে করে জাদুর রূপা এবং সোনার সেলাই মেশিন নিয়ে যাব, আর এটার থেকে ধন সম্পদ নিয়ে আমি অনেক বেশি ধনী হয়ে যাব, কারণ আমার কাছে তো আগে থেকেই অনেক ধন সম্পত্তি আছে, আর আমি ওই সিমরানের বাচ্চার থেকে আরো বেশি ধনী হয়ে যাব। এটা বলে মীরা যখনই জাদুর সোনা এবং রূপার সেই নদীর মধ্যে হাত দেয়, ঠিক সেই সময়ই সেখানে সেই ডাইনি এসে উপস্থিত হয়। আর তার 1 মিনিটও লাগে না মীরাকে খেয়ে ফেলার জন্য। সে সঙ্গে সঙ্গে মীরাকে খেয়ে ফেলে, আর এর মাধ্যমেই মীরা তার খারাপ কাজে শাস্তি। কোনো একটি গ্রামে রেশমি ও কাজল নামে 2 জন যমজ বোন বাস করত। তাদের 2 বোনের চেহারা একরকম হলেও রেশমি ছিল দেখতে খুবই কালো, আর কাজল ছিল দেখতে খুবই সুন্দরী। কাজল সারাটা দিন ধরে আয়নার সামনে বসে বসে রূপচর্চা করত। তার রূপের অহংকার ছিল প্রচুর। রেশমির কালো রঙের কারণে তাকে নিয়ে সে ঠাট্টা করত, কিন্তু তাদের মা বাবার কাছে 2 জনেই ছিল সমান। 2 বোন একই স্কুলে লেখাপড়া করত। কাজল কিছুতে রেশমির সঙ্গে স্কুলে যেতে পছন্দ করত না। তবে একদিন রেশমি লাঞ্চ বক্স আনতে ভুলে গিয়েছিল। সে টিফিনের সময় কাজলের কাছে গেল আর বলল, কাজল, আজ আমি লাঞ্চ বক্স আনতে ভুলে গিয়েছি। আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। প্লিজ আজকে তোমার লাঞ্চ আমার সঙ্গে শেয়ার করো না। ইম্পসিবল, তোর মতো কালোর কয়লার সঙ্গে আমি আমার লাঞ্চ শেয়ার করতে পারবো না। তখন সেখানে কাজলের বান্ধবী চলে আসলো আর বলল, আরে রে কাজল, এটা তোমার বোন না? কি আশ্চর্য, একজন হোয়াইট আর একজন ব্ল্যাক। এ কথা শুনে সব বাচ্চারা জোরে জোরে হাসতে আরম্ভ করলো। এতে কাজল নিজেকে ইনসাল্ট মনে করলো। সে চিৎকার করে রেশমিকে বকা দিতে লাগলো আর বলল, কালের কলা কুচিত কোথাকার, কতবার তোকে বলেছি খবরদার তুই আমাকে বোন পরিচয় দিবি না। আমাকে ইনসাল্ট হতে দেখে তোর অনেক ভালো লাগছে তাই না? এখানে দাঁড়িয়ে কি দেখছিস? যা এখান থেকে।
কাজলের এরকম ব্যবহারে রেশমা অনেক কষ্ট পেল। সে কান্না করতে করতে তার ক্লাসে চলে গেল। এরপর যখন ছুটি হলো, দুই বোন একসঙ্গেই বাড়িতে গেল। বাসায় গিয়ে কাজল তার মা প্রণামকে বলল, মা, এই কালের কড়াটার সঙ্গে কেন আমাকে একই স্কুলে ভর্তি করে দিয়েছো? ওর জন্য আমার অনেক ইনসাল্ট হয়। আজ অনেক কিছু সহ্য করেছি, ওকে অন্য স্কুলে ভর্তি করে দাও বলছি। কাজল বেটা, এ কেমন কথা বলছো? রেশমি তোমার আপন বোন, আর বিপদে আপদে নিজের বোনই কাজে আসে। ইম্পসিবল, ওর মতো কালির কয়লা আমার জীবনে কখনো কাজে আসবে না। দেখছো না, আমি ফর্সা, আমি সুন্দর, আমার জীবনে কোনো দুঃখ আসবে না। এ কথা বলে কাজল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে প্রণাম রেশমির রুমে গেল আর তাকে বলল, রেশমি বেটা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আর সন্ধ্যার দিকে তোমাদের প্রতিবেশীর আন্টির বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে, ওখানে যেতে হবে। মা, আমি পার্টিতে যাব না, এসব আমার ভালো লাগে না। এরকম বলতে নেই মা, আমরা সবাই একসঙ্গে যাব। মা, কাজল তো আমাকে সঙ্গে নিতে চায় না, আমার জন্য ওর অনেক ইনসাল্ট হয়। বেটা, তুমি কাজলের কথাকে কিছু মনে করো না, ও তো ছোট। এরপর প্রণাম কাজলকে ডাকতে লাগলো। কি হয়েছে মম, কেন রাখছো? বেটা, সন্ধ্যার দিকে পার্টি, ওখানে যেতে হবে, তাই বলছি তোমরা দুইজন একসঙ্গে মার্কেটে গিয়ে একটি গিফট কিনে আনো। না মা, আমি ওর সঙ্গে মার্কেটে যাব না, তুমি আমাকে টাকা দাও, আমি একাই কিনে আনছি। যদি তোমার রেশমির সঙ্গে যেতে পছন্দ না হয় তাহলে তোমারও যাওয়ার দরকার নেই। আর শুনে রাখো, আজ থেকে তোমার পকেট মানি বন্ধ। মাম্মি, তুমি কেন রাগ করছো? আচ্ছা ঠিক আছে, তুমি টাকা দাও, আমরা দুইজনে একসঙ্গে যাচ্ছি। এ কথা বলে কাজল মুখ গোমরা করে টাকা নিয়ে রেশমির সঙ্গে বাজারে যেতে লাগলো। রাস্তার মধ্যে সে চিৎকার করে করে বকতে লাগলো আর বলল, আমার গা ঘেঁষে ঘেঁষে হাঁটার কোনো দরকার নেই, আমার পেছনে পেছনে আয়, বুঝেছিস? তোর মতো কালো বাঁদর যদি আমার সঙ্গে সঙ্গে হাঁটে তাহলে সবাই আমাকে দিকে হাসবে। ঠিক আছে, তুমি আগে আগে যাও, আমি তোমার পেছনে পেছনে হাঁটছি। দুইজন কিছু দূর চলার পরে তারা দেখতে পেল একজন কালো বৃদ্ধা মহিলা। বেটা, তোমাদের কাছে টাকা থাকলে কিছু টাকা দাও, 2 দিন হচ্ছে আমি কিচ্ছু খাইনি। চুপ কালো বুড়ি, তোকে 1 টাকাও দিতে পারবো না, সর রাস্তা থেকে। আমি কালো মানুষ একদম পছন্দ করি না, তার উপরে তুই বুড়ি, সর এখান থেকে। বেটা, আমার খুবই ক্ষুধা লেগেছে, যদি আমি কিছু খেতে না পাই তাহলে ক্ষুধায় মরে যাব। আল্লাহর ওয়াস্তে কিছু দান করো। মরলে মরে যা, তাতে আমার কি? আমি কালো মানুষ একদম পছন্দ করি না। খবরদার খবরদার, তুই আমার সামনে আসবে না, সর এখান থেকে। এ কথা বলে রাখতে রাখতে কাজল সেখান থেকে চলে গেল। আর পেছনে দাঁড়িয়ে রেশমি এসব দেখে বৃদ্ধা মহিলার প্রতি তার খুবই মায়া আসলো। রেশমি সেই বৃদ্ধা মহিলার কাছে গেল আর তাকে কিছু টাকা হাতে দিয়ে বলল, আম্মা, এই নিন টাকা, এ দিয়ে আপনি কিছু কিনে খেয়ে নিন। বেটা, তুমি অনেক ভালো, আমার মতো একজন বৃদ্ধা মহিলাকে সাহায্য করেছো। আর আগের ওই মেয়েটা খুবই খারাপ, ওর মনে কোনো দয়া নেই। আম্মা, ওটা আমার বোন, আপনি ওনাকে ক্ষমা করে দিন, ও আসলে অনেক ভালো মেয়ে। বেটা, তুমি এটা ভুল বলছো, ওই মেয়ে অনেক অহংকারী, ও শুধু সুন্দরকেই পছন্দ করে, অসুন্দর মানুষদেরকে মোটেও দেখতে পারে না। এ কথা বলে সেই বৃদ্ধা মহিলা খুবই সুন্দর পরীতে প্রকট হয়ে গেল। পরীতে প্রকট হতে দেখে রেশমি খুবই আশ্চর্য হয়ে গেল। তখন পরী রেশমিকে বলল, রেশমি, তুমি ভয় পেও না, আমি হলাম একজন পরী, আমি আমার বেশ পাঠিয়ে মানুষদেরকে পরীক্ষা নেই। আজ পর্যন্ত এভাবে আমি যত মানুষকে পরীক্ষা করেছি সবাইকে দেখেছি লোভী, আর মনের মধ্যে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে থাকে, কিন্তু এই প্রথম দেখলাম তুমি অনেক ভালো একটি মেয়ে, এই জন্য আমি তোমাকে সাহায্য করতে চাই। এই নাও স্বর্ণমুদ্র। না না পরিচি, আমার এসব কিচ্ছু চাই না। রেশমি, আসলে তুমি না অনেক ভালো একটি মেয়ে, চলো আমি তোমাকে আমাদের জাদুর কুয়ার কাছে নিয়ে যাই। এ কথা বলে ওই পরী রেশমিকে জাদুর কুয়ার কাছে নিয়ে গেল আর জাদুর কুয়ার মধ্যে থেকে একটি চকমকে লেহেঙ্গা ও জাদুর লিপস্টিক বের করলো। আর সেই পরী সেই জাদুর লিপস্টিক ও লেহেঙ্গা রেশমাকে উপহার দিয়ে বলল, রেশমি, এই নাও জাদুর লিপস্টিক ও লেহেঙ্গা, যখনই তুমি এগুলো পরবে তখনই দেখতে তুমি খুবই সুন্দরী হয়ে যাবে। আর এই জাদুর লিপস্টিক তোমার মনের সকল আশা পূর্ণ করবে। তুমি তাড়াতাড়ি এই জাদুর লিপস্টিক ও লেহেঙ্গা নিয়ে বাড়ি চলে যাও। এরপর রেশমি পরীকে ধন্যবাদ জানালো। তারপর পরীর দেওয়া সুন্দর লেহেঙ্গাটি পরিধান করলো। সেই জাদুর লেহেঙ্গা পরার সঙ্গে সঙ্গে সে দেখতে অনেক সুন্দরী হয়ে গেল।
নিজেকে এত সুন্দর হতে দেখে রেশমি খুবই খুশি হলো। সে খুশিতে নাচতে আরম্ভ করলো। এরপর সে জাদুর লিপস্টিক নিয়ে রাস্তায় চলতে লাগলো। চলতে চলতে সে ক্লান্ত হয়ে গেল। সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসলো আর বলল, ইস, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। যদি আমার কাছে একটি গাড়ি থাকতো তাহলে গাড়িতে উঠে আরামে বাড়িতে যেতে পারতাম। এত রাস্তা আমি কি করে যাব? বাড়িতে তো মা বাবা আমাকে নিয়ে চিন্তা করছে, এখন কি করা যায়? তখন হঠাৎ করে রেশমার মনে হলো পরীর দেওয়া সেই জাদুর লিপস্টিকের কথা। সে ওই জাদুর লিপস্টিক তার ঠোঁটে লাগানোর সঙ্গে সঙ্গে রেশমির কাছে অনেক সুন্দর একটি গাড়ি প্রকট হয়ে গেল। নিজের সামনে এত দামি গাড়ি দেখে রেশমি খুশিতে নাচতে আরম্ভ করলো। এরপর গাড়ির মধ্যে উঠে সে বাড়িতে চলে গেল। রেশমিকে এত দামি গাড়িতে চড়ে আসতে দেখে কাজল ও তার মা প্রণাম প্রচন্ড আশ্চর্য হয়ে গেল। তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না। আর যখনই সে গাড়ি থেকে নামলো তখন তার মা রেশমিকে বলল, রেশমি বেটা, এসব কি? তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই গাড়ি কোত্থেকে আসলো? রেশমি মুচকি হেসে জাদুর কোয়া, পরি, জাদুর লিপস্টিক ও লেহেঙ্গা সবকিছু সম্পর্কে খুলে বলল। সব কথা শুনে প্রণাম খুবই খুশি হলো, কিন্তু কাজল মনে মনে জ্বলে আগুন হয়ে গেল। দেখো কাজল, তোমার বোন কত সুন্দর হয়ে গেছে। এখন তো আর বোনকে নিয়ে কোনো প্রবলেম নেই তোমার, ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়েকে একেবারে বিশ্ব সুন্দরী লাগছে। এ কথা বলে মুখ গোমরা করে কাজল তার রুমে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো, এই জাদুর লিপস্টিক আমার কাছে থাকা চাই। এই জাদুর লিপস্টিক লাগিয়ে আমি দেখতে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে যাব। আমার থেকে রেশমি সুন্দর হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি যখন অনেক ধনী হয়ে যাব তখন আর এই মহলে এদের সঙ্গে থাকবো না। আমি অনেক বড় অট্টালিকা নিয়ে নেব আর ওখানে আরাম আয়েসে থাকবো। এসব ভেবে কাজল চুপ করে রেশমির ঘরে প্রবেশ করলো আর তার জাদুর লিপস্টিক চুরি করে তার রুমে নিয়ে আসলো। আমার কি যে আনন্দ লাগছে! এখন আমি এই জাদুর লিপস্টিক আমার ঠোঁটে লাগাবো। আমি দেখতে খুব সুন্দরী হয়ে যাব। এ কথা বলে কাজল যখনই জাদুর লিপস্টিক তার ঠোঁটে লাগালো সঙ্গে সঙ্গে সে দেখতে কুৎসিত ও বৃদ্ধা মহিলাতে পরিণত হলো। আয়নার মধ্যে নিজের চেহারা দেখে কাজল চিৎকার করতে শুরু করলো। কাজলের চিৎকারের আওয়াজ শুনে রেশমি ও প্রণাম দৌড়ে তার কাছে গেল। আর কাজলকে দেখে তারা মোটেও চিনতে পারল না। তখন রেশমি বলল, আরে রে, কাজলের রুমে এই বৃদ্ধা মহিলা কোত্থেকে আসলো? এই বুড়ি, কথা নাই বার্তা নাই, এই ঘরে কেন প্রবেশ করেছো? হ্যাঁ, কি চাই তোমার? মা, আমি তো অন্য কেউ না, আমি তোমার মেয়ে কাজল। কি, তুমি কাজল? তুমি এরকম কালো আর বুড়ি হয়ে গেলে কি করে? মা, আমি রেশমির সৌন্দর্য দেখে আমি হিংসায় থাকতে পারিনি। আমি ওর থেকে সুন্দর হওয়ার জন্য ওর জাদুর লিপস্টিক চুরি করে ঠোঁটে লাগিয়েছি আর আমি এমনটা হয়ে গেছে। মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। রেশমি, প্লিজ আমাকে ঠিক করে দাও। আমি আর জীবনে কখনো এমনটা করব না। আমি বুঝে গেছি মানুষের চেহারার সৌন্দর্যের কোনো দাম নেই। আসল সৌন্দর্য তো হলো মনের সৌন্দর্য। কাজল তার ভুল বুঝতে পেরেছে। এ কথা শোনার পরে রেশমি জাদুর লিপস্টিককে বলে কাজলকে আবারও আগের মতো ঠিক করিয়ে দিল। এরপরে কাজলের ব্যবহার একেবারেই পাল্টে গিয়েছিল। কাজল আর জীবনে কখনো লোভ করেনি ও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। সে রেশমিকে নিজের বোনের মতোই ভালোবাসতে লাগলো। তারপর থেকে রেশমি, কাজল ও তাদের মা প্রণাম হাসি খুশিতে বাকিটা জীবন পার করতে লাগলো।